দেশের ক্রান্তিকালে ২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে প্রথম আলোচনায় আসেন তরুণ রাজনীতিক মোহাম্মদ ফারুক হাসান। বর্তমানে তিনি সিনিয়র সহসভাপতি পদমর্যাদায় গণ অধিকার পরিষদের মুখপাত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে আলোচনার বক্তা হিসেবেও সুপরিচিত তিনি। এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপনে আমরা আমন্ত্রণ জানিয়েছি ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথ থেকে উঠে আসা এই নেতাকে। আজ আমরা আলোচনা করব চলমান রাজনীতি, সরকার, নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান সহ বেশ কিছু প্রসঙ্গে। আর এশিয়া পোস্ট আলাপনে আপনাদের সঙ্গে আছি আমি আবিদ আজম। ফারুক ভাই, এশিয়া পোস্টের আলাপনে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, এশিয়া পোস্টকে ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাই, ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের সেই উত্তাল সময়ের জেল, জুলুম, নিপীড়নের মধ্য দিয়ে বেড়ে উঠে আজকের বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ আপনি। অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে দীর্ঘ প্রায় এক দশকেই বলা যায়, প্রায় ৯-১০ বছর হয়ে গেল। তো এই যে আমাদের দীর্ঘ একটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে পর্যন্ত আসা, তো ২০১৮ সালের যে কোটা আন্দোলন, এই কোটা আন্দোলনের কথা যদি আমরা বলতে যাই, যে ওই সময় আমরা সবাই যারা এই আন্দোলনের লিডিং ফেস ছিলাম, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমরা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আমরা আসলে জানতামই না যে বাংলাদেশে যে এত কোটা প্রথা বিদ্যমান, আমরা যে এতটা বঞ্চিত হচ্ছি, বৈষম্যের শিকার হচ্ছি, এটা আমরা কেউই বুঝতাম না। তো ওই সময় প্রয়াত ডক্টর আফগর আলী খান তিনি প্রথম আলোতে একটি কলাম লেখলেন। সেই কলামে আমরা দেখলাম যে প্রায় ২৫০ পদের কোটা বাংলাদেশে বিদ্যমান। এই কলাম পড়ে আমাদের সবারই মাথা একবারে কি বলে এটাকে, একবারে চিন্তায় আমরা মগ্ন হয়ে গেলাম যে বাংলাদেশে প্রায় ২৫০ পদের কোটা বিদ্যমান। তাহলে আমরা যারা এত কষ্ট করে গ্রাম থেকে উঠে আসছি, কৃষক পরিবারের সন্তান, অনেকেই দিন মজুর পরিবারের সন্তান, নিম্নবিত্ত ঘরের সন্তান, এই যে আমরা না খেয়ে হয়তোবা দুবেলা খেয়ে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়াশোনা করে আমাদের সবারই একটা স্বপ্ন যে আমরা এখান থেকে ভালো একটা চাকরি পাবো, দেশের সেবা করব, জনগণের সেবা করব। তো এত পদের কোটা থাকলে যারা এই যে গরিব ঘরের সন্তান, নিম্নবিত্ত পরিবারের সন্তান, এরা আসলে কিভাবে চাকরিটা পাবে, যেখানে একটা দেশের ৫৬%ই কোটা, ৪৪% মেধা। তো সেই জায়গা থেকে আমরা এটা দেখে মোটামুটি অনেকেই ক্ষুব্ধ যে এটা হতে পারে না, চলতে পারে না। আমরা তখন নিয়মিতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার, সেখানে আমরা পড়াশোনা করতাম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকেই আমাদের এই চিন্তাটা আসলো যে না, এটার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। এর আগেও বিচ্ছিন্নভাবে আন্দোলন হয়েছে, কোটা প্রথার বিরুদ্ধে ২০১৩ সালে হয়েছে, এর আগেও হয়েছে, কিন্তু এগুলো একবারে ছোট স্কেলে, বিক্ষিপ্তভাবে। তো এগুলো আসলে আলোর মুখ দেখে নাই। তো আমরা এই চিন্তা থেকেই সিদ্ধান্ত নিলাম যে এটার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তারপরে আমরা আমাদের বন্ধুবান্ধব যারা ছিল, লাইব্রেরিতে পড়াশোনা করতাম, এই সার্কেলে আলোচনা করে আমরা একটা বিক্ষোভের ডাক দিলাম। সেটা ছিল খুব সম্ভবত ১৭ই ফেব্রুয়ারি। সেদিনই প্রথম বড় বিক্ষোভ আমরা ডাক দিই। পাবলিক লাইব্রেরি শাহবাগ থেকে, সেন্ট্রাল লাইব্রেরি ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে সব শিক্ষার্থীরা বের হয়ে আসলো। বড় একটা মুভমেন্ট আমরা সেদিন করলাম, করে রাজু ভাস্কর্যে গিয়ে সেখানে সেই বিক্ষোভের আমরা সমাপ্তি টানলাম। এরপরেই মূলত আসলো যে এই আন্দোলনটাকে আমরা যদি সফল করতে চাই, তাহলে এটাকে একটা সাংগঠনিক কাঠামো দিতে হবে, যে কারা নেতৃত্ব দেবে, কারা এটার দায়িত্ব পালন করবে। তারপরে আমরা বটতলাতে গিয়ে বসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা আছে সেখানে বসে আমরা প্রায় সেখানে ধরেন যে ৫০ জনের মতো যারা ওই মুভমেন্টে প্রথম দিন নেতৃত্ব দিলাম, সবাই ছিল। তো সবাই আলোচনা করলো। আলোচনা করার পরিপ্রেক্ষিতে সেখানে আসলে যে কাদের হাতে নেতৃত্ব দিলে এই আন্দোলনটাকে টেনে নিতে পারবে, কে সাহসী, কে আসলে ছাত্রলীগ, তখন তো ছাত্রলীগের একক আধিপত্য, দাপট, ওদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কথা বলা, এটা তো সো টাফ। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়ই আপনি ওই ২০১৭-১৮ পরিস্থিতি জানেন, ভয়াল পরিস্থিতি, খুব ভয়াল একবার। এরকম একটা পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত আসলে নেওয়ার ক্ষেত্রে অনেকটা চাপের মুখে পড়ে গেলাম যে কাকে দায়িত্ব দেওয়া যায়। তারপর অনেকেই আমরা পরামর্শ করলাম যে ছাত্রলীগের পদ আছে, বাট আসলে ছাত্রলীগের এই যে অপকর্ম, এগুলোকে পছন্দ করে না, এরকম কাউকে যদি আসলে দায়িত্ব দেওয়া যায় তাহলে ভালো হয়। তাহলে সেই সরকারের দিক থেকে চাপ আসলে সেটাও সামলাতে পারবে, আবার আন্দোলনটাকেও টেনে নিতে পারবে। তো আমরা ২-৩ জনের নাম পর্যায়ক্রমে আসছে। প্রথমে তারা রাজি হয়, পরবর্তীতে আবার তারা রাজি হয় না, যে না হলে থাকতে পারবো না, হল থেকে বের করে দেবে, নানামুখী এরকম চাপ, চাপের কারণে সর্বশেষ আমরা আমাদের হাসান আল মামুন, তাকে আমরা রাজি করালাম যে তাহলে তুমি এই দায়িত্বটা নাও।
আহ্বায়ক। আহ্বায়ক হ্যাঁ, হিসেবে। তারপরে যুগ্ম আহ্বায়ক আমরা পর্যায়ক্রমে আমি, রাশেদ, আরও অন্যান্য যারা ছিল থাকলাম। নুরুল হক নুরু, ওর নামটাও যুগ্ম আহ্বায়কের তালিকায় ছিল, সম্ভবত 4 কি 5 নম্বর এরকম। তারপরে এই আন্দোলন আমরা নেতৃত্ব দিয়ে মানে পর্যায়ক্রমে আন্দোলন কর্মসূচি চলছে। তারপরে তো মানে প্রথম দিকে ছাত্রলীগ তেমন বাধা দেয় নাই, কিন্তু যখন এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, এক পর্যায়ে এই আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ছড়িয়ে গেল, জাহাঙ্গীরনগর, রাজশাহী, জগন্নাথ, চিটাগং, প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে। তখন এই ছাত্রলীগের মানে টনক নড়ে উঠলো এবং আওয়ামী লীগ থেকেও তাদেরকে চাপ দেওয়া হলো যে এটাকে থামাতে হবে এখন, কারণ এটা যেভাবে বাড়ছে, এটা চলতে থাকলে সরকারের জন্য এটা বিপদ ডেকে আনবে। তো এরকম চাপ, তখনই আমাদেরকে নানাভাবে বাধা দেওয়া শুরু হলো। অনেকে হুমকি দিচ্ছে, অনেকে বিভিন্ন জায়গায় মারপিটও করা হয়েছে। তো আমরা তারপরেও বললাম যে এটা আমরা সরকারের বিরুদ্ধে না, এই আন্দোলনটা করছি আমরা বৈষম্যের বিরুদ্ধে, বাংলাদেশটাকে মুক্ত করার জন্য। তো যাই হোক, তারপরে নানামুখী বাধা এবং আপনাকেও বিপত্তি। দেখলাম, আপনাকেও গুম রাখা হয়েছিল, অ্যারেস্ট করা এটা হয়েছে। আরও পরের ফেজ একবারে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা কোনোভাবেই মানে থামছি না, আমাদেরকে আটকাতে পারছে না। আমাদের ওই সময় ছাত্রলীগের যারা আসলে সত্যিকার অর্থে মানে অপকর্মকে পছন্দ করেন, একটা অংশ তো ছিল, ধরেন যে এটা 5% হোক 10% হোক, তারা কিন্তু আসলে পছন্দ করতো, তারা ভবিষ্যতে চাকরি করবে, ভালো একটা লাইফ লিড করবে, এরকম চিন্তা ছিল একটা অংশের। তো তারা আমাদের সাথেই ছিল, তো আমরা আন্দোলন বেগবান করছি। তো এই পর্যায়ে চলতে চলতে আন্দোলন বাংলাদেশের একবারে 64 জেলাতেই ছড়িয়ে গেল, প্রত্যেকটা কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায়। তখন আর কোনোভাবেই এরা আসলে আর আমাদের সহ্য করতে পারছে না। তখনই শুরু হলো অ্যাকশন, আক্রমণ। তারপরে ইতিহাস তো আপনারা নিশ্চয়ই, সবাই নিশ্চয়ই, মিডিয়াতে দেখছেন অবশ্যই যে আমরা 8ই দেখেছি। এপ্রিল ঢাকা ইউনিভার্সিটি যে ভয়াল যে একটা কালো রাত, পুরো ঢাকা ইউনিভার্সিটিকে একবারে সেই পাকিস্তানি যে হানাদার বাহিনীর যে হামলা, নিশ্চয়ই, ওইরকম নিশ্চয়ই। একটা পরিবেশ তারা তৈরি করলো। সব লাইট হ্যাঁ, বন্ধ করে লাইট দিয়ে টাইট এবং বন্ধ করে, বিদ্যুৎ সেখানে সংযোগ গুলি, বন্ধ করে টিয়ার দিয়ে। সেল, হ্যাঁ, একবারে একটা বিভৎস অবস্থা। সেখানে আমরা অনেকেই আহত হলাম। তারপরে আমাদেরকে গুম করা হলো, আমাকে নিজে মানে আমাকেও গুম করে প্রায় 48 ঘন্টা গুম করে রাখছিলেন ডিবি। 48 ঘন্টা আমার কোনো আপনার খবর কোনো ছিল না। হদিস পাওয়া যায়নি? না না, আমাকে তো একবার মেরে রক্তাক্ত করে একবারে, তারপরে ওখান থেকেই ডিবির হাতে ওরা তুলে দেয়, পরে নিয়ে কোথায় রাখছিল আমি নিজেও জানি না। পরে ওখান থেকে আমাকে ডিবির মানে মিন্টু রোডে আমার মনে করেন যে জ্ঞান ফিরে। মানে আপনি নিজেও ট্রেস করতে পারছেন না ওই সময়টা আপনাকে কোথায় রাখা ওরা তো হয়েছিল? আমাকে ধরেন যে মেরে রক্তাক্ত করে, পরে তো যেখানে নিয়ে গেছে মানে চোখ বেঁধে, চোখ senseless বেঁধে, হ্যাঁ হয়েছিলেন। হ্যাঁ, সেন্স ফিলও তো আমরা বোঝার উপায় নেই, চোখ বাঁধা তো, জি। চোখ বেঁধে কালো মাইক্রোবাসে নিয়ে গেছে, এটা তো আপনার আসলে বোঝারও উপায় ছিল না যে কোথায় আপনাকে নিয়ে গেছে, কোথায় রাখছে। এই একটা অবস্থার মধ্যে ছিলাম আর কি। 2024-এর যে গণঅভ্যুত্থান, এটাকে বলা হয় যে 2018-রই একটা ধারাবাহিকতা এবং একটি রিফ্লেকশন, এবং এটা পরিণতি পেয়েছে 24-এ এসে। তো 24-এও তো আপনারা মানে নেপথ্যে সরাসরি সম্পৃক্ত ছিলেন, তো সেই অভিজ্ঞতাটা যদি বলতেন। 24-এর যে গণঅভ্যুত্থান, এটার যদি আমি বীজ বলি আনুষ্ঠানিকভাবে, আসলে 2018 সালে মানে এটা বপন করা হয়েছিল, যেটারই ফল 2024 সালের এই জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব, যেটাই বলেন না কেন। তো 2018 সালে কোটা আন্দোলন যেহেতু আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের একটা বড় ধরনের অভিজ্ঞতা আছে, দীর্ঘ 6-7 বছরের এই যে আন্দোলনটাকে আমরা টেনে নিয়ে আসছি। তো আমরা আসলে দেখলাম যে একটা আন্দোলন যদি থেমে যায়, তাহলে এর পরের স্টেজে আসলে কি হয়। এর পরের স্টেজটাই হচ্ছে জেল, জরিমানা, হামলা, মামলা, রিমান্ড, মানে আপনার অবস্থা একবারে নাজেহাল করে দিবে, যেটা আমাদের করা হয়েছিল। আন্দোলন বন্ধ করার পরে বা বন্ধ হওয়ার পরে আমাদেরকে গুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে। আমি নিজেও 15 দিন রিমান্ডে ছিলাম, আমাদের সহযোদ্ধারা রিমান্ডে ছিল, আমরা জেলে গেছি, জেলে মাসের পর মাস আমরা আসলে জেলে থেকেছি। মানে কি একটা মানে কষ্টদায়ক যে ব্যাপার, মানে চিন্তার বাইরে। আমাদের পরিবারগুলোর একটা নাজেহাল অবস্থা। আমি মানে আমাকে যখন গুম করা হয়, আমার মা মানে উনি একজন সুস্থ সবল মানুষ, উনি কাঁদতে কাঁদতে মানে টানা, উনি ধরেন যে 2 মাস নাকি মনে করেন যে এক প্রকারের না খেয়ে একটা থাকার মতো অবস্থা। উনি তো টানা 2 দিন একবারে না খেয়েই ছিল। মানে মানে আমি ছোট সন্তান, সবারই আদরের সন্তান, অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি। আমার বাবা কৃষক, কৃষক পরিবারের সন্তান আমি, এবং আমার পরিবারের স্বপ্ন ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ডে পড়াশোনা করি, এখান থেকে বের হয়ে ভালো একটা আমি জায়গায় যাব, পরিবারকে আমি সুন্দরভাবে পরিচালনা করব, পরিবারে ধরেন যে ভালো একটা আমি পরিবারকে একটা ধরেন যে একটা নিশ্চয়তা দেব। তো এই যে একটা স্বপ্ন, তো আমার এই অবস্থা, আমার নামে মামলা হামলা তাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করে। আমার মা মানে এই কথাগুলো বললে আসলে আমার নিজেরই ভিতরে একটা ধরেন যে বড় রকমের একটা মানে কি বলবো, এটা আসলে আবেগ কাজ করে। শুধু আবেগ না, মানে এটা একটা ফেটে যায় হৃদয়টা, নিশ্চয়ই। যে আমার মায়ের যে কষ্ট ওই সময়কার,
মানে যেটা- এক ধরনের গ্লানিবোধ হ্যাঁ, আসে। যে আমরা তো আসলে কোনো অন্যায় করি নাই, আমরা তো আসলে দেশের জন্য কাজ করতে গিয়ে এই যে একটা নির্যাতন জুলুমের শিকার হয়েছি, এটা তো আসলে না, আমি ব্যক্তিগত লাভের আশায় তো এটা করি নাই যে আমি আসলে এই আন্দোলন করলে এখান থেকে কোটি কোটি টাকার মালিক হব, গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, সেটা তেমন না। আমরা একটা বৈষম্য থেকে মুক্ত করার জন্য, দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলনটা করছি। আমি কি আমার একার জন্য যে আমি এই আন্দোলনটা করলে আমার শুধু চাকরি হবে? সবার জন্য। বাট কষ্টটা কিন্তু আমরা করেছি, সবাই কিন্তু করে নাই। যারা এই আন্দোলনের ভিক্টিমাইজ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আমাদের এক ছোট ভাই রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র তরিকুল, ছাত্রলীগ হাতুড়ি পেটা করে ওর মেরুদণ্ড ভেঙে দিয়েছে, হাড় ভেঙে দিয়েছে, সে এখন হাঁটতে পারে না। এই যে একটা কষ্ট, এই কথাগুলো আসলে বললে মানে চোখ দিয়ে পানি চলে আসে আমাদের। অসংখ্য সহযোদ্ধা, এই যে ডাকসুতে আমাদের উপরে যে একটা বর্বরোচিত যে হামলাটা হলো, এই হামলায় আমাদের বিপিন নূরের, তারও এখনও ধরেন যে হাড় ভাঙা নাকের। তারপরে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহেল, ও তো আইসিইউতে ছিল। ফারাবি নোয়াখালী জেলার আমাদের ছিল, সেও আইসিইউতে ছিল। এই যে আমাদের মানে অসংখ্য সহযোদ্ধা যে আপনার ভিক্টিমাইজ হয়েছে, যে কষ্টগুলো করেছে, এগুলো তো আসলে বলার ভাষা রাখে না। যাই হোক, তো 24-এর আন্দোলন ছিল ওই আন্দোলনের একটা চূড়ান্ত ফল। তো এই আন্দোলনটা যখন শুরু হয়, এটা কিন্তু কোটা দিয়েই শুরু হয়। মানে ওই যে কোটা প্রথা, আদালতের ঘাড়ে বন্দুক রেখে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী আবারও সিদ্ধান্ত নেন যে ওই প্রজ্ঞাপনটা বাতিল করে তখনই কোটা কিন্তু পুনর্বহাল করার। শুরু হয়ে গেল আবার বিক্ষোভের যে একটা মানে অগ্নিস্ফুলিঙ্গ। ওরা কিন্তু প্রথম আমাদের সাথে আলোচনা করে, নাহিদ, আসিফ, আক্তার যারা ছিল ঢাকা ইউনিভার্সিটি, যে এখন কি করা যায়। আমরা বললাম এটা কোনোভাবে মানা যায় না, এখনই তোমাদের আন্দোলনে নামতে হবে। ওই দিন রায় হয়েছে, ওই দিনই কিন্তু আমরা বিক্ষোভের ডাক দিয়েছি সন্ধ্যাবেলা। তারপরে ওরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে, আমরাও গিয়েছিলাম। তো আমরা তখন পরামর্শ ওদেরকে দিলাম যে আমরা যদি এই আন্দোলনে আমরা সামনে থাকি, তাহলে এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক কালারিং দিয়ে দেওয়া হবে, রাজনৈতিক রং দেওয়া হবে, যেটা রাজনৈতিকভাবে গণ অধিকার বা অন্যান্য দলগুলো করাচ্ছে। তাহলে এই আন্দোলনটাকে সামনে আর আগাতে দেবে না, এখানেই থামিয়ে দেবে। তাহলে এই আন্দোলনটা যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক রং লাগতে না পারে, কালারিং লাগতে না পারে, এই জন্য একটা অরাজনৈতিক রূপ দিতে হবে, যাতে করে সকল দলের নেতা কর্মী তারা এই আন্দোলন একটা সর্বজনীন রূপ পায়, সার্বজনীন একটা রূপ দেওয়া আর কি। তো আমাদের পরামর্শের আলোকেই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটাকে বলে, এই ব্যানারে কর্মসূচি প্রথম ডাক দিল আর কি। সেখানে সবাই ছিল, আমাদের ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, অন্যান্য যে ছাত্র সংগঠন, সবাই। এভাবেই কিন্তু আন্দোলনটা প্রত্যেকটা মিনিটে মিনিটে আমরা কিন্তু তাদেরকে নার্সিং করেছি, পরামর্শ দিয়েছি। এই যে তারা যে মিছিলগুলো করেছে, এখানে যে পানি সরবরাহ করা, একটু খাওয়ার দেওয়া, এগুলো আমরাই মানে সেখানে পাঠিয়েছি সার্বক্ষণিক। আমাদের 3-4 জনকে মানে ওদের সাথে রাখছিলাম যে কোনো মুহূর্তে যা প্রয়োজন ওদের, কারণ আন্দোলন করতে গিয়ে তো পানি তো খাইতে হবে ভাই, অবশ্যই। সারাদিন এটা সকাল থেকে ধরেন যে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করছে। এই যে দুপুরে একটু খাওয়া, ধরেন যে 1 প্যাকেট আপনার ধরেন যে তিয়ারি হোক, খিচুড়ি হোক, যেটাই হোক, এটা তো প্রয়োজন। তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রোভাইড করেছি। এভাবেই এই আন্দোলনটাকে আমরা কিন্তু সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছি। আসিদ, নাহিদ, হাসনাত এরা ফ্রন্টে ছিল, বাট আমরা পেছন থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। এই প্রসঙ্গেই আপনাকে জানতে চাচ্ছি যে রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বা মূল্যবোধকে মানে রাষ্ট্রযন্ত্রের ভেতরে এবং বাইরে থেকে নানাভাবে ব্যর্থ করে দেওয়ার মানে চেষ্টার অভিযোগ শোনা যায়। আসলে চূড়ান্তভাবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা উদ্দেশ্য সফল হয়েছে কিনা? গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটাই বলেন না কেন, এটা তো আসলে করেছে এদেশের জনগণ। একক কোনো সংগঠন, ব্যক্তি, রাজনৈতিক দলের ক্রেডিট এখানে নাই। বা ছাত্ররা বা নাহিদ, আসিফরা সামনে ছিল, ওই যে কৌশলগত কারণে আমরাই তাদেরকে ফ্রন্টে রেখেছিলাম। পিছন থেকে আমরা সবাই কিন্তু এই আন্দোলনে ছিলাম। এখানে আমরা কাউকেই অস্বীকার করতে পারবো না। জামাত শিবির বলেন, বিএনপি বলেন, বা অন্যান্য যে ছাত্র সংগঠন বা দলগুলো আছে তারাও ছিল। তো এই জায়গাতে আন্দোলনটা আমরা সফল করেছি সুন্দরভাবে, জনগণের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে। এই আন্দোলনে ছিল কৃষক, শ্রমিক, দিনমজুর, হকার, সবাই। বাট আন্দোলন পরবর্তী সময়ে এই আন্দোলনের যে ফসল, এই ফসলটা আসলে জনগণের পকেটে যায় নাই, জনগণের ঘরে যায় নাই। এই আন্দোলনের ফসলটা আসলে এক প্রকারের ছিনতাই হয়েছে, যে যার মতো লুট করেছে। যেমন ধরেন, আমি যদি প্রশ্ন করি, আন্দোলন কৃষক ভাইরা করে নাই? অবশ্যই করেছে। ওই কৃষক, ওই যে রিক্সা চালক, ঢাকায় যারা রিক্সা চালাতো, ওরাও নিয়ে মিছিল করেছে। 22 জন না কতজন সম্ভবত রিক্সা চালক, হকার যারা ফুটপাতে ব্যবসা করে, ওরা তো মারা গেছে এই আন্দোলনে, গেছে না? তার মানে ওরাও আন্দোলনে ছিল। তাহলে এই যে হকার ভাইদের জন্য এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পথশিশু মারা গেছে, 50-এর অধিক। ওদের জন্য কি করেছে? আমার দিনমজুর ভাইদের জন্য এই আন্দোলন কি করেছে? হকারদের জন্য কি করেছে? বা আমাদের ওই যে রিক্সা চালক, তাদের জন্য কি করেছে? করে নাই। বাট
গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এক প্রকারের একটা লুটপাট তন্ত্র আমরা এখানে দেখলাম। আমাদের তো আকাঙ্ক্ষা এরকম ছিল না। যেমন ধরেন প্রথম স্টেজ আমরা কিন্তু একটা বিপ্লবী সরকার চেয়েছিলাম, যে গণঅভ্যুত্থান বা বিপ্লব মানেই বিপ্লবী সরকার হবে। ওই পুরাতন ধারার, পুরাতন ওই যে গতানুগতিক সিস্টেমের, পুরাতন সংবিধান, আইন কানুন এসবের কোনো বালাই কিন্তু আর এখানে রাখার কোনো সুযোগ নেই। কারণ আইন মেনে, সংবিধান মেনে তো এই গণঅভ্যুত্থান হয় নাই। এই গণঅভ্যুত্থান হয়েছে ওইসব পুরাতন তন্ত্র, পুরাতন সংবিধান, আইন ওইসব মানে ছুঁড়ে ফেলে দিয়ে জনগণ কিন্তু রাজপথে নেমেছে। এরপরে ধরেন যে আপনার বিপ্লবী সরকার কেন হলো না, এই প্রশ্নটা আরেক প্রশ্ন, বড় প্রশ্ন। এটার উত্তর দিতে গেলে ধরেন যে অনেক বড় বড় রাজনৈতিক দলের কিন্তু ধরেন যে ওদের আবার মন খারাপ হয়ে যাবে। আমার মনে হয় একটু জানা দরকার আমাদের দর্শক শ্রোতাদের যে আসলে কেন আপনাদের সেই এই যে যেমন আকাঙ্ক্ষাটা পূরণ ধরেন হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিপ্লবী সরকার কেন হলো না? গণঅভ্যুত্থান সফল করলাম 5ই আগস্ট। 5ই আগস্ট গণঅভ্যুত্থান সফল করে তড়িঘড়ি করে দুপুরবেলা ক্যান্টনমেন্টে একটা বৈঠক হলো সেনাপ্রধানের আমন্ত্রণে। বৈঠক হওয়াটা দোষের কিছু না, কিন্তু ওই বৈঠকে কারা উপস্থিত ছিলেন? স্রেফ 4-5টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমি যদি এখন প্রশ্ন করি, ওই 4-5টি দলই কি এই গণঅভ্যুত্থান করেছে? করে নাই। এই গণঅভ্যুত্থানে ওই সময়কার ছাত্র সমন্বয়করা ছিল, অন্যান্য দলগুলো ছিল, আমরা ছিলাম, অন্যান্য যে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, ওদের প্রতিনিধি কিন্তু ওই বৈঠকে ছিল না। বৈঠকে ছিল গুটি কয়েক রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সেখানে বসে ওরা সিদ্ধান্ত নিল যে একটা ইন্টারিম সরকার করতে হবে, সংবিধান মেনে শপথ নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। এই যে তাদের এই আলোচনা, সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ওই সময় কি তাদের ছিল, বা তাদেরকে কে দিয়েছে? এই প্রশ্নটা করলে দেখবেন যে অনেকের গায়ে লাগবে। এই বৈঠক হওয়ার কথা ছিল উন্মুক্ত মঞ্চে, উন্মুক্ত জায়গায়, শহীদ মিনারে, জাতীয় সংসদের সামনে, কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত ময়দানে আলোচনা হবে যে আমরা গণঅভ্যুত্থান সফল করেছি, এখন আমরা আসলে কিভাবে দেশটাকে পরিচালনা করব তার জন্য আলোচনা দরকার। সেই আলোচনাটা হয় নাই, হয়েছে ইনডোরে, গোপন রুমে। তারপরে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করলেন। সেখান থেকে বঙ্গভবনে নিয়ে গেলেন নেতৃবৃন্দকে, সেখানে তারা সব ফাইনাল করলেন। এরপরের ইতিহাস তো সবাই জানেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির মাধ্যমে শপথ নেওয়া হলো। এখানে ধরেন যে একজন আরেকজনকে দোষারোপ করে, একদল আরেক দলকে ঘায়েল করার চেষ্টা করে এই ঘটনা দিয়ে। আমি মনে করি ওই দিন যারা ওই বৈঠকে উপস্থিত ছিল প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই দায় নিতে হবে। একক আমি কাউকে বা কোনো দলকে দায়ী করতে চাই না, সবার দায় আছে এখানে। তো যাই হোক, তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো। এই সরকারটা কেমন সরকার আমরা নিজেরাও আজ পর্যন্ত বুঝলাম না। এটা কি আসলে সাংবিধানিক সরকার, না বিপ্লবী সরকার, না অসাংবিধানিক সরকার? যে যার মতো এই সরকারকে ব্যাখ্যা করে। কেউ বলে সাংবিধানিক, কেউ বলে অসাংবিধানিক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে এটা ভিন্ন কায়দার সরকার। এই যে নানামুখী ব্যাখ্যা, বিশ্লেষণ, সব কিছু মিলিয়ে তারা এই যে 1.5-2 বছর পার করলো, পার করে জনগণের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন করতে পারলো সেটা আপনারা সবাই জানেন। এখানে যে যার মতো যে লুটপাট বললাম না, যেটা লুটপাট তন্ত্র চললো গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে, আসলেই চলেছে। যার যতটুকু শক্তি, আমার আজকে শক্তি আছে, আমি একটা জায়গায় গিয়ে যতটুকু খাবলিয়ে নিতে পারি, এরকমই হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, পুলিশ, প্রশাসন, দেশের রাষ্ট্রীয় সম্পদ, যে যার মতো লুট করেছে। জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হলো না। বলা চলে গণঅভ্যুত্থান বা বিপ্লব এক প্রকারের বেহাত হতে চলল। এরপরে যাই হোক, নির্বাচন হলো। নির্বাচন পরবর্তী সময় এখন বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায়। বাকিটা তো সবই আপনারা আসলে বুঝেন এখন। নিশ্চয়ই এই আলোচনায় আবারও আমরা ফিরবো। তার আগে জানতে চাচ্ছি, আপনি ঠাকুরগাঁও 2 আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপনার নিশ্চয়ই জয়ের ব্যাপারে আশাবাদ ছিল, তো আপনার স্বপ্নটা আসলে কেন পূরণ হয়নি? নির্বাচন মানে আসলে জয় পরাজয়। অনেক ক্যান্ডিডেট থাকে, প্রার্থী থাকে, সবাই তো আর বিজয়ী হবে না। বিজয়ী হবে একজন, যার ভাগ্যে আছে সেই হবে। তো যাই হোক, নির্বাচনে আমাদের যে পরিশ্রম বা ব্যক্তিগতভাবে আমার এলাকায় যে কাজ করা, দীর্ঘ দিন ধরে আমি এলাকায় কাজ করেছি, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাওয়ার আমি চেষ্টা করেছি, এবং মানুষ আমাকে ব্যাপকভাবে আসলে ফিল করেছে। কেন? কারণ এই যে বিগত যে গতানুগতিক যে রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যে রাজনৈতিক নেতারা যারা এমপি হয়ে এমপি চেয়ারে বসে জনগণের কোনো খেয়াল রাখে না, জনগণের কাছে যায় না, জনগণকে এক প্রকার ধোকার মধ্যে রাখে। যে কোনো ধরনের কাজ করতে গেলে ঘুষ লাগে, টাকা ছাড়া কাজ হয় না, পয়সা ছাড়া কাজ হয় না। এই যে নানামুখী যে অত্যাচার, নির্যাতন জনগণের উপরে করা হয়। আবার ধরেন নির্বাচনের আগে নেতারা গিয়ে অনেক মুখরোচক বক্তব্য দিয়ে
তাদের মন জয় করার চেষ্টা করে, নির্বাচন চলে গেলে জনগণের কোনো খোঁজ খবর নাই। এরকম ঘটনাগুলোর কারণে জনগণ কিন্তু এবার অনেকটাই ধরেন যে ক্ষুব্ধ ছিল, তারা আসলে পরিবর্তন চায়, বিকল্প চায়। তো আমরা সেই বিকল্প ছিলাম। তো যাই হোক, বাংলাদেশের রাজনীতিক যে দীর্ঘদিনের কালচার, যেখানে ওই যে টাকা টাকা ছাড়া আসলে নির্বাচন হয় না, যার টাকা আছে, মানি ম্যাটার সবচেয়ে বড় এখানে ধরেন যে ম্যাটার কাজ করে, টাকা দিয়ে ভোট কিনে নেওয়া হয়। এখন আমাদের এই রাজনৈতিক হিস্ট্রিতে রাজনৈতিকভাবে সবার ইমান তো আসলে শক্ত না। যার ইমান যত শক্ত সে হয়তো ততভাবে বা ওই ধরেন যে চিন্তা থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। আর যাদের রাজনৈতিক ইমান নড়বড়ে, তারা তো আসলে অল্পতেই আসলে তাদের ইমানটাকে বিক্রি করে দেয়। যেমন ধরেন আপনি 100 জন লোককে টাকা দিলেন, ভোট কিনলেন আর কি। 100 জনের মধ্যে দেখা গেল এখানে 30 জন বা 40 জনের শক্ত ইমান, রাজনৈতিক ইমানের কথা বলছি, যে তারা টাকা হয় নিয়েছে বা নেবে না, বাট তারা যাকে ভালো মনে করে তাকেই ভোটটা দেবে। কিন্তু বাকি 60 জন বা 70 জন তারা কিন্তু টাকাটা পেয়ে চিন্তা করে যে না, লোকটার কাছ থেকে টাকা নিয়েছি, আসলে ভোটটা না দিলে তো এটা বেইমানি হয়ে যাবে। মানে এই যে টাকা নেওয়াটা যে তার একটা বেআইনি কাজ বা একটা ধরেন যে ইসলাম ধর্মের যারা, যেটা এটা শরীয়ত অনুযায়ী যে না, এটা যে একটা ধরেন যে পাপের কাজ, মানে ওই চিন্তাটা তার মাথায় নাই। ও চিন্তা করে না, ওর কাছ থেকে আমি টাকা নিয়েছি, ভোটটা ওকে দিতে হবে, না হলে ইমান নষ্ট হয়ে যাবে, পাপ হবে আমার। বা টাকা নেওয়াটাই যে পাপ, এই চিন্তাটা তাদের ওই সময় আর কাজ করে না। এই টাকার ব্যাপারটা কি আপনার আসনেই আপনি খেয়াল করেছেন? সব নাকি আসনেই সব কাজ। আসনেই? এবং এই নির্বাচন সাধারণ মানুষের কতটা আস্থা অর্জন করতে পারছে বলে আপনার মনে হয় সার্বিকভাবে? টাকাটা আসলে বিগত নির্বাচনগুলোর তুলনায় সাম্প্রতিক সময়ে, বিশেষ করে বিগত যে 2-3টা নির্বাচন, এই নির্বাচনগুলো যেহেতু আওয়ামী লীগ একতরফা করেছে, এই নির্বাচনগুলোতে যেহেতু আওয়ামী লীগের নির্বাচনগুলো হয়েছিল, এই নির্বাচনগুলোতে এত পরিমাণ টাকা ছিটিয়ে দেওয়া হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে, মানে একটা এই টাকাটাকে একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে আওয়ামী লীগ পরিণত করেছিল। আর ঠাকুরগাঁও 2 আসন, এই আসনে আমাদের সাবেক যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের, তিনি একটানা 7 বারের এমপি। মানে এক প্রকারের তিনি ঘরে বসে নির্বাচন করেন, তার মাঠে যাওয়া লাগে না। তিনি কি করেন, নির্বাচনের কয়েকদিন আগে টাকার বস্তা ছেড়ে দেন, প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে টাকা পৌঁছে যায়, তিনি ঘরে শুয়ে বসে নির্বাচন করেন। মানে এক কথায় তার মাঠে কোনো কাজ করা লাগে না, মানে টাকার উপরে যেটাকে বলা হয়। তো এই কারণে আমার ঠাকুরগাঁও 2 আসনটা এক কথায়, অন্য আসনে কোনো সাংসদ যদি খরচ করে 10 কোটি, আমার আসনে করতে হবে কমপক্ষে 30 কোটি, 3 গুণ। অন্য আসনে যদি হয় 15 কোটি, আমার আসনে করতে হবে 50 কোটি, 3 গুণ করতেই হবে। এরকম একটা রাজনৈতিক সংস্কৃতি ওখানে মানে তৈরি করে ভোটাররা দেওয়া টাকা পেয়ে অভ্যস্ত। অভ্যস্ত। মানে টাকা দেবেন না, মানে আপনার দিকে তাকাবেও না, মানে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। মানে আমরা ক্যাম্পেইনে গেলে বলে টাকা কই, টাকা নিয়ে আসছেন, আমাদের খাওয়াবেন না, ইত্যাদি ইত্যাদি, মানে এরকম কথা বলে। তো আমি বলি, তো আমি তো টাকা দিয়ে ভোট কিনতে চাই না, আমি চাই এমপি হওয়ার পরে আপনার কল্যাণে ভূমিকা রাখার জন্য। আপনার আসলে টাকা দরকার 500, 1000, নাকি আপনার রাস্তাটা দরকার? আমি এই রাস্তাটা করে দেব, আমি এই মসজিদ করে দেব, মন্দির বানিয়ে দেব। তো এই জিনিসগুলো তারা তো সহজে বুঝতে পারে না। কারণ আপনার ওই রাজনৈতিক সংস্কৃতি যদি ডার্টি হয়, নোংরা হয়ে যায়, এটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্লিন করবেন, পরিবর্তন করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। যেমন আপনার গায়ে যদি একটা ময়লা লাগে, ওই ময়লাটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার করবেন, গন্ধ কিন্তু বের হতেই থাকবে, দুর্গন্ধ কিন্তু যাবে না। তার মানে আপনাকে ওই ময়লাটাকে পরিষ্কার করতে হবে। তো আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, নির্বাচন কেন্দ্রিক যে সংস্কৃতি, এখানে তো এই অবস্থা তৈরি করে রাখা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এখানে আমরা পরিবর্তন নিয়ে আসি, সংস্কার নিয়ে আসি, চেঞ্জ না নিয়ে আসতে পারি, ততদিন পর্যন্ত কিন্তু এটা আসলে আমরা দূর করতে পারবো না। চেষ্টা করছি, তো এভাবেই কিন্তু আসলে হয়েছে। যেখানে আমার একটা ভালো ফাইট দেওয়ার কথা, সেখানে কিন্তু টাকার কাছে আসলে মানে এক প্রকারের হেরে গেছি বলা যায়। ফারুক ভাই, ঠাকুরগাঁও যে মানে জেলাতে 20 জন প্রার্থীর মধ্যে আমরা দেখলাম যে 14 জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাদের মধ্যে 2 জন সাবেক সংসদ সদস্যও রয়েছে। তো আসলে নতুন দল বা নতুন ধারার রাজনীতি কি আসলে জনগণের আস্থা অর্জন করতে পারছে না, এরকম কিছু? না, এটা একটু টাফ। বাংলাদেশের যে সামগ্রিক রাজনীতি, যে প্রেক্ষাপট, ধরেন যে একটু সময় লাগবে। ওই যে বললাম যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমনভাবে দীর্ঘ 55 বছর ধরে আমরা গড়ে তুলেছি, এটাকে জনগণের দ্বারে দ্বারে নিয়ে যাওয়া, জনগণকে খাওয়ানো, এটা একটু সময়ের প্রয়োজন। আজকে ধরেন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, এগুলো আমাদের তরুণ প্রজন্ম যারা, এরা কিন্তু দেখে, তরুণরা কিন্তু সবসময় আপডেটেড। বাট আমাদের গ্রামের যে একজন বৃদ্ধ মুরব্বী, উনি তো আসলে নতুন মার্কাটাও চেনেন না। এখন গ্রামে এরকম অসংখ্য মুরব্বী পাবেন, বয়স্ক যে জেনারেশনটা আমাদের আছে, এরা ওই মার্কা বললেই
হয় ধানের শীষ, না হলে নৌকা, দাড়িপাল্লা, নাঙ্গল, এই চারটাতেই তারা অভ্যস্ত। কারণ বিগত ধরেন যে নির্বাচনগুলোতে তারা এই চারটা মার্কাই দেখে আসছে। তো হঠাৎ করে যখন আমাদের মার্কাগুলো আমরা সামনে নিয়ে যাই, সেটা ধরেন যে শাপলাকলি হতে পারে, ট্রাক হতে পারে, বা অন্যান্য দলের যে মার্কাগুলো, এরা তো এই মার্কা কখনো দেখে নাই, চিনে নাই, বা এই মার্কায় কখনো ভোটও দেয় নাই। এই জন্য একটু সময়ের প্রয়োজন। যেমন এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম, আগামী নির্বাচনে এর থেকে আমরা ভালো করব। কেন? আমাদের এই মার্কাটা ধরেন যে অনেকটাই পরিচিতি অলরেডি লাভ করে ফেলেছে। তা আগামীবার গেলে জনগণ কিন্তু বুঝবে যে না, ও গতবার ইলেকশন করেছে, ওর মার্কা এটা, এই মার্কাটা আসছে আমাদের এলাকায়। তো একটু সময় দরকার আর কি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের দেয়া একটি বক্তব্যের প্রেক্ষিতে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী বলছে কেউ কেউ, বিরোধী দলীয় কেউ কেউ। আপনার কি মন্তব্য এটা নিয়ে? ধরেন এই নির্বাচনটা তো তারাই কন্ডাক্ট করেছে, মানে তাদের আন্ডারেই তো নির্বাচনটা হয়েছে। তো নির্বাচন হওয়ার পরে যিনি নির্বাচনের দায়িত্বে ছিলেন, উনি নিজেই যদি এরকম একটা বক্তব্য দেন যে আমরাই আসতে দেই নাই, আমরাই আসতে দেই নাই, কাদেরকে আসতে দেই নাই? নিশ্চয়ই যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের মধ্য থেকেই কাউকে না কাউকে আসতে দেন নাই। মানে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এমন কাউকে তো তিনি বলেছেন যে আমরা মেইন স্ট্রিম হতে দেইনি। মেইন স্ট্রিম মানে ক্ষমতায় আসতে দেয়নি, এটাই তো কিছুটা ইঙ্গিত করে হয়তোবা। এটাই ইঙ্গিত করে। এখন ক্ষমতায় আসতে দেই নাই, বা মেইন স্ট্রিম হতে দেই নাই, বা প্রধান দল হতে দেই নাই, এটা মিন করে যে পাওয়ারে আসতে দেই নাই। তাহলে কাদেরকে দেই নাই? মানে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার মানে যে সকল রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের মধ্যেই তিনি কাউকে না কাউকে ইন্ডিকেট করেছেন, নাম্বার 1। এখন নাম্বার 2, উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে উগ্রবাদী, মানে উগ্রবাদী শক্তিকে আমরা পাওয়ার আসতে দেই নাই। দেখেন, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, উগ্রবাদী। এখন আমি যদি ওনাকে প্রশ্ন করি যে যারা উগ্রবাদী তারা তো আইনতভাবে ধরেন নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ তাদের নেই, করার কথা না। হয় তারা নিষিদ্ধ হবে, নয়তো তারা কোনোভাবেই এখানে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আপনারা কি জেনে বুঝে এরকম কোনো নিষিদ্ধ সংগঠন বা এরকম কোনো নিষিদ্ধ দল বা কোনো নিষিদ্ধ শক্তিকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর ওনাকেই দিতে হবে। নাম্বার 3, যদি কোনো গ্রুপ, গোষ্ঠী বা রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তার মানে 100% তারা ভ্যালিড, বৈধ, নিবন্ধিত। কারণ বৈধ কোনো শক্তি ছাড়া তো এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। তাহলে এরকম একটি বাংলাদেশের বৈধ রাজনৈতিক শক্তিকে আপনি যখন বলেন যে আমরা আসতে দেই নাই, তার মানে তো আসলে আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, মানে আপনি মেকানিজম করেই আসতে দেন নাই। এই লায়াবিলিটি তো ওনার। এটা গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা বিগত সময়েও দেখেছি যে দল ক্ষমতায় আসে, ওই দল হওয়ার জন্য অনেকেই অতি প্রবণ হয়ে ওঠে। যেমন অতি আওয়ামী লীগ, অতি বিএনপি। যেমন আওয়ামী লীগের আমলে আপনারা দেখেছেন না, অনেক সাংবাদিক নিজেকে অতি আওয়ামী লীগ প্রমাণের জন্য হেন কোনো চেষ্টা নেই যে তারা করেন নাই। শেখ হাসিনার সামনে অনেকেই এটাও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, জীবদ্দশায় আপনার পাশে থাকতে চাই, মরণের পরেও থাকতে চাই, বলেছে। এমনও সাংবাদিক, এমনও পত্রিকা আছে যে তৎকালীন সময়ে আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তারেক রহমানকে বাংলাদেশের 1 নম্বর ভিলেন বানিয়ে দিয়েছে। এমন কোনো মানে নিউজ নেই যে তার বিরুদ্ধে করে নাই। ওই সাংবাদিক, ওই পত্রিকা, ওই মিডিয়া হাউস এখন আবার কি, এখন তারা বাংলাদেশের 1 নম্বর হিরো তাকেই বানায়। এটা আছে না? ওই ঠিক একই কায়দা কিন্তু এখনো শুরু হয়েছে আবার, অতি বিএনপি প্রবণ হয়ে ওঠা, অতি বিএনপি সাজা। এই যে আমাদের রেজওয়ানা হাসান, সাবেক উপদেষ্টা, আমি তো মনে করি যে তিনি হয়তো নিজেকে অতি বিএনপি সাজানোর চেষ্টা করছেন। কেন করছেন? কারণ এই যে বিগত সময়ে তাদের বিষয়ে যে মিডিয়ায় নিউজগুলো আসছে সবগুলো তো আর মিথ্যা না। বিশেষ করে ওনার যে স্বামী, ওনার যে হাজব্যান্ড, ওনার হাজব্যান্ডের নামে তো এরকম অসংখ্য নিউজ, অসংখ্য খবর, এবং এগুলো কোনোটাই মিথ্যা না। সাবেক ওই আওয়ামী লীগের মিনিস্টার, আপনার বিদ্যুৎ মন্ত্রীর যে সাম্রাজ্য, অবৈধ সাম্রাজ্য, এই সাম্রাজ্যের ঠিকাদার ছিলেন, টিকিয়ে রাখার পাহারাদার ছিলেন কিন্তু এই রেজওয়ানা হাসানের হাজব্যান্ড। সুতরাং এগুলো সবাই জানে, আপনারাও জানেন। তো এই সাম্রাজ্য এখন টিকিয়ে রাখতে হলে কি করতে হবে? নিজেকে বিএনপি বানাতে হবে, নিজেকে অতি বিএনপি প্রবণ করে তুলতে হবে, যাতে বিএনপি সরকার এখন ওই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া না করে। হয়তোবা তিনি ওই জায়গা থেকে নিজেকে বিএনপি প্রমাণের চেষ্টা করার জায়গা থেকে এ ধরনের একটা মন্তব্য করেছেন। কিন্তু তার এই মন্তব্য যে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে, এটা তিনি নিজেও হয়তো টের পান নাই, চিন্তা করেন নাই। এখন কিন্তু আসলে সেটাই হয়েছে। আমি সেদিন বলেছিলাম, গতদিন আমি ওই যে বাংলা ভিশনের প্রোগ্রামেও বললাম
যে এটা বিএনপির জন্য কাল হয়ে গেছে, এটা রেজওয়ান হাসানও বুঝতে পারেন নাই, তাই হয়েছে। এখন বিএনপি এটাতে একবারে ফাঁদে পড়ে গেছে, বিরোধীরা এটাকে নিয়ে বা যারা বিরোধী দল ওরা তো লুফে নেবে স্বাভাবিক, ওরা এই এজেন্ডাকে সামনে এনে এখন রাজপথ গরম করছে। বিএনপির জন্য এটা একটা মারাত্মক, ধরেন যে এখন একটা খাল কেটে কুমির আনার মতো অবস্থা। তো সুতরাং এই বিষয়টা রেজওয়ান হাসানকে প্রমাণ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে, পরিষ্কার করতে হবে তিনি আসলে কি মেন করেছেন, কোন দলকে ইন্ডিকেট করেছেন, কাদের আসতে দেন নাই, কিভাবে তিনি ইঞ্জিনিয়ারিং করেছেন না করেন নাই, সব ব্যাখ্যা ওনাকেই দিতে হবে। আমি মনে করি রেজওয়ান হাসানকেই গ্রেপ্তার করে বা আইনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। প্রশাসনের উচিত অনতিবিলম্বে ওনাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, কারণ এই জিনিসটা সুরাহা না হলে এটা কিন্তু সামনে আরো বাড়বে, কমবে না। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকারের নিয়োগ করা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আপনারা বঙ্গভবনের সামনে আন্দোলন করেছিলেন, তখন কে বা কারা আপনাদেরকে বাধা দিয়েছিল? এই যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি আমাদের শাহাবুদ্দিন সাহেব, ওনাকে অপসারণ নিয়ে এখন অনেক কথা হচ্ছে। এখন বিএনপি সরকার, এখন বিএনপিকে অনেকে দায়ী করছেন, অনেকে বিএনপিকে গালিও দিচ্ছেন। হ্যাঁ, আমিও বিএনপিকে দায়ী করতে চাই, কিন্তু বিএনপিকে দায়ী করার আগে আমি আসলে বলতে চাই, প্রশ্ন করতে চাই, এই শাহাবুদ্দিন সাহেব আজকেও যে চেয়ারে বসে আছেন, এটার জন্য কি একা বিএনপি দায়ী? আমি তা মনে করি না। যেমন ধরেন গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পৃথিবীর ইতিহাসে যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে, যত সব দেশে, গণঅভ্যুত্থানের পরে কখনোই ফ্যাসিবাদের যে প্রোডাক্ট বা আইকন, এরা কখনোই পরবর্তী সময়ে আর কোনো চেয়ারে থাকার কোনো সুযোগ থাকে না। আর যদি পরবর্তী সময়েও ফ্যাসিবাদের ব্যক্তিরা চেয়ারে থেকে যায়, তার মানে ওটা বিপ্লব হয় নাই, গণঅভ্যুত্থান হয় নাই। তা আমরা যেহেতু গণঅভ্যুত্থান করেছি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের চেয়ারগুলোতেই ফ্যাসিবাদের দোসররা বসা থাকবে, এটা তো হতে পারে না। আপনারা রাষ্ট্রপতিকে রাখলেন, ওনার কাছ থেকে শপথ নিলেন, খুব ভালো কথা। আপনারা আইনের ব্যাখ্যা দিচ্ছেন, পরিস্থিতির ব্যাখ্যা দিচ্ছেন, পরিবেশের ব্যাখ্যা দিচ্ছেন, উপায় ছিল না এটাও বলেছেন, সবই মেনে নিলাম। এরপরে শুরু হলো কি আন্দোলন, রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, দেশপ্রেমিক কাউকে দায়িত্ব দিতে হবে। আমরা নিজেই আন্দোলন করেছি, এনসিপি সবাই ছিল, বিএনপির কর্মীরাও ছিল, জামাতের কর্মীরা ছিল, আমরা সবাই বঙ্গভবনের সামনে সেদিন গিয়েছিলাম। যাওয়ার পরে আমরা সবাই একটাই আওয়াজ দিচ্ছি যে আমরা এই রাষ্ট্রপতিকে চাই না। ভালো কথা, আন্দোলন হচ্ছে। ওই সময় তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলমরা আমার ফোনে শত শতবার কল দিয়েছে, কল দিয়ে আমাকে উনুনয় বিনয় করেছে যে ভাই যে কোনো মূল্যে এই আন্দোলনটা বন্ধ করতে হবে, আপনারা ফিরে আসেন। আমরা বললাম ফিরে আসবো মানে? এটা তো আমাদের গণদাবি, সবারই দাবি। তোমরা সরকারে আছো, সরকারকে চাপ দাও, প্রধান উপদেষ্টাকে গিয়ে ধরো, বলো যে না ওনাকে আর রাখা যাবে না, আন্দোলন হচ্ছে, উপায় বের করো। বাংলাদেশে উপায় বের করা যায় না এরকম তো কোনো মানে নজির নেই, যেখানে বাংলাদেশের সংবিধানে নাই, আইনে নাই, কোনো জায়গায় নেই। তারপরেও যদি ইন্টারিম সরকার হতে পারে, তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি বানানো এটাও অসম্ভব ছিল না, ঠিক কি না? আমরা কিন্তু এই কথাগুলো তখন আমি নিজে নাহিদকে বলেছি, আমার ফোনে, আমার এই ফোনে অসংখ্যবার কল দিয়েছে তারা। আপনারা নিজেরও নাহিদ ইসলামকে জিজ্ঞেস করতে পারেন, উনুনয় বিনয় করেছে। আমরা যখন কথা শুনি নাই, বলেছে ভাই তাহলে কিন্তু আমরা পুলিশকে অ্যাকশনে যেতে নির্দেশ দেব, মানে আমাদের উপরে আক্রমণ হবে, গুলি চালাবে, টিয়ার সেল মারবে। হয়েছেও তাই। এরপরে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল মেরেছে, ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন আজকে এসে ধরেন যে আপনি যদি ঢালাওভাবে বিএনপির দিকে আঙ্গুল তোলেন, তাহলে আমি বলবো যে বিএনপির দিকে আঙ্গুল তোলার আগে ওদের দিকেও তোলা উচিত, তুলতে হবে। তারাও দায়ী, তারা তো ওই সময় সরকারে ছিল, তারা কেন বাধ্য করলো না? না হলে ওরা মিডিয়ার সামনে এসে প্রকাশ্যে বলে দিতে পারতো যে আমরা রাষ্ট্রপতি অপসারণের মানে আলোচনা করছি, এখানে বিএনপি বাধা দিচ্ছে, হতে দিচ্ছে না ইত্যাদি। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টাও তো প্রথম দিকে বিএনপি পক্ষে ছিল না, তারপরেও হয়েছে না, আন্দোলন হয়েছে, বিএনপি এক প্রকারের বাধ্য হয়েছে যে ঠিক আছে মেনে নিলাম, আপনারা করেন। তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধের ওই বিষয়টা তো বাস্তবায়ন হয়েছিল, তাহলে এটা কেন হয় নাই? তো এই বিষয়টা আসলে বলতেই হয় যে এখানে নাহিদ, আসিফরা, এনসিপির ওরা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা মনে করলে হবে না, ওরাও দায়ী, এবং প্রথম দায়ী ওরাই। ওদের কারণেই শাহাবুদ্দিন সাহেব এখন পর্যন্ত চেয়ারে। এখানে একটা প্রশ্ন আসে যে তারা কেন তাকে মানে রাখতে চেয়ে পদে বহাল রাখতে চেয়েছিল, এবং তাদের মধ্যে কেউ কেউ এখন বলছেন যে মানে সংসদবিহীন রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় না, এখন যেহেতু সংসদ বসছে এখন অপসারণের একটি সুযোগ আছে। না, এটা তো আমি শুরুতেই বললাম যে আমরা একটা বিপ্লব করেছি বা গণঅভ্যুত্থান করেছি। গণঅভ্যুত্থান মানে কি? সব ভেঙে চুরে আপনি চুরমার করে দিয়েছেন। মনে করেন যে একটা
ভূমিকম্প হলো, ভূমিকম্প হয়ে সব ভেঙে চুরমার, কোনো রাস্তা নাই, তারপরে আপনাকে রাস্তা তৈরি করতে হবে। তো গণঅভ্যুত্থান মানেই সেটা, যে আপনি আগের সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে এখন আপনাকে নতুন ব্যবস্থা, নতুন আইন, নতুন রাস্তা তৈরি করতে হবে। যে নতুন রাস্তা, নতুন আইন, নতুন সিস্টেম হয়েছে না, এই যে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে হয়েছে, এটা কথাই আছে, কোন আইন, কোন বিধান, কোন মানে আপনার দলিলে আছে? নাই, আসছে না, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা বের করা হয়েছে। তো একই রাস্তা এখানেও বের হতো যদি তারা সিরিয়াসলি এই জিনিসটাকে তারা আসলে আমলে নিত, যে না এটা করতেই হবে আমাদের। কিন্তু তারা তো এটাকে সিরিয়াসলি নেয় নাই। তারা মনে করেছে আমরা এখন পাওয়ারে আছি, ক্ষমতায় বসছি, চেয়ারে আসছি, মিনিস্টার হয়েছি, এখন এই বিষয় নিয়ে বেশি নাড়াচাড়া করতে গেলে দেখা যায় যে আমাদের চেয়ার আবার থাকে কিনা, ক্ষমতা থাকে কিনা ইত্যাদি। তারা তখন ক্ষমতার চিন্তা করেছে, ক্ষমতা ভোগ করছে, এই ক্ষমতা চলে গেলে তারা আরাম আয়েসের লাইফ, টাকা পয়সা, জরুরি income, ব্যবস্থা, হ্যাঁ, জরুরি সরকার আসে কিনা, যাই এরকম হোক কিছু। এরকম ওটাও হতে পারে, ওটা একটা পয়েন্ট। আবার তারা ধরেন যে ক্ষমতা চলে গেলে তাদের কি হবে, এরকমও চিন্তা তারা করেছে। রাষ্ট্রপতিকে হঠাৎ করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপি এবং জিয়াউর রহমানের পক্ষে তুমুলভাবে কথা বলতে দেখা গেছে, আসলে এর কারণটা কি? রাষ্ট্রপতি আসলে যে পদ, এটা তো একটা আলংকারিক বা সিম্বলিক একটা পদের মতো আর কি। ওনার আসলে দুটি কাজ ছাড়া নিজের ইচ্ছা মতো কোনো কাজ করার কোনো এখতিয়ার নেই। উনি শুধু দুটো বিষয়ে মানে নিজের মতো করে উনি মত দিতে পারেন, একটা হচ্ছে আপনার প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রীকে নিয়োগ। এর বাইরে তো আর কোনো কিছু করার কোনো এখতিয়ারই ওনার নেই। এর বাইরে যা কিছু উনি করবেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সাপেক্ষেই করবেন, এই দুটি কাজ। তো এখন বিষয়টা হচ্ছে আপনারা যা দেখতে পাচ্ছেন, রাষ্ট্রপতি বক্তব্য দিচ্ছে, কথা বলছে, তার মানে কি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দিচ্ছে। তবে এখানে জনাব তারেক রহমান উনি অত্যন্ত বিচক্ষণতার সহিত একটা কাজ করছেন এবং ইতিমধ্যে বাস্তবায়নও করেছেন, যেটা আমরা অনেকেই বুঝতে পারি নাই। শাহাবুদ্দিন সাহেব যেহেতু এখন মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে, উনাকে দিয়ে দেখেন, খেয়াল করেন, প্রথম যে ঘোষণাটা দেওয়া হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কে দিয়েছেন? বাংলাদেশের প্রেসিডেন্ট নাম্বার 1 ব্যক্তি। তারপরে উনাকে দিয়ে জনাব তারেক রহমান কি করালেন? এই যে দীর্ঘ 17 বছরের যে জুলুম নির্যাতন, আওয়ামী লীগের যে লুটপাটতন্ত্র, সব কিছু কিন্তু উনার মুখ দিয়ে বলালেন। কে বলেছেন? বাংলাদেশের প্রেসিডেন্ট। এবং কোন প্রেসিডেন্ট? ওই আমলে নিয়োগপ্রাপ্ত। সুতরাং এটার যে ডেন্সিটি, ডিপনেস এই বক্তব্যের অনেক গভীর, এটা তো একটা মেসেজ। সুতরাং এই জায়গায় আমি মনে করি জনাব তারেক রহমান অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। এবং এটাকে আমি যদি একটু রম্য ভাষায় বলি, যে রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে উনি খেলে দিয়েছেন, মানে রম্য ভাষায় বললাম আর কি, রাজনৈতিকভাবে। জি, যেটা আমরা অনেকেই অনেক সময় আসলে মানে বুঝতে পারি না, আপনাকে গভীরে ঢুকতে হবে। এই জায়গাতে আমি তারেক রহমানকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ যা যা করেছে তার ধরেন যে এগনেস্টে যে বয়ান, এই বয়ানটা ওই প্রেসিডেন্টকে দিয়েই তিনি জনগণের সামনে হাজির করেছেন যে আওয়ামী লীগের নির্বাচনগুলো অবৈধ ছিল, আওয়ামী লীগের আমলে লুটপাট হয়েছে, দেশটাকে ফকলা করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ গুম করেছে, নির্যাতন করেছে, ক্রস ফায়ার দিয়েছে, সব কিন্তু ওনার মুখ দিয়ে বলানো হয়েছে। সুতরাং এটা একটা মেসেজ। এবং উনি বিপদে পড়েই হয়তো বা মানে তার পদের মানে বহাল যেটাই থাকার হোক, জন্যই যেটাই হোক বলেছেন। যেটাই হোক, বাট উনার মুখ দিয়ে যেটাই বেরোবে এটা একটা মেসেজ, একটা বার্তা। তিনি ওন করুক আর না করুক সেটা সেটাকে। ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। গণ অধিকার পরিষদ গঠন হওয়ার পর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিভক্তি এবং ভাঙন দেখা গেছে। তো জনাব রেজা কিবরিয়ার সঙ্গে নুরুল হক নূরের আসলে কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল? এটা আসলে আমি মনে করি একটা ডেড ইস্যু আর কি। এটা আসলে সামনে না আনাটাই ভালো। তারপরে বলি, ওই সময় আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছিল, সিদ্ধান্ত নিতে গিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে ধরেন যে এটা ধরেন যে আমাদের ভিন্ন পথ চলা ছিল, ওটা যেহেতু সমাধান হয়ে গেছে, সুতরাং এ বিষয়ে আমরা আর কথা না বলাটাই ভালো। আর রেজা কিবরিয়া সাহেব তিনি আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ফিট না, কারণ উনি আসলে বিদেশে বড় হয়েছেন ছোট থেকেই, ওখানকার লাইফ লিড করেছেন। বাংলাদেশের যে রাজনীতি, বাংলাদেশের জনগণের যে রাজনীতি, জনগণের সাথে মিশা, জনগণের সাথে যাওয়া, হ্যাঁ, মিটিং মিছিল করা, এই বিষয়গুলোতে তিনি অভ্যস্ত না। উনি আসলে খারাপ মানুষ এটা আমি বলবো না, ভালো মানুষ, ওনার একটা ভালো অভিজ্ঞতা আছে,
দীর্ঘদিন তিনি বিশ্বব্যাংকে IMF-এ সার্ভিস দিয়েছেন। হ্যাঁ, ওনার একটা ধরেন যে ভালো একটা আপনার কেরিয়ার ছিল, এগুলো সত্য। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক যে আমাদের কালচার সংস্কৃতি, এটার সাথে তিনি যেহেতু অভ্যস্ত ছিলেন না, এই জন্য আমাদের সাথে খুব একটা ম্যাচ হতো না। এই ম্যাচ না হওয়ার কারণেই নানান জায়গায় ধরেন যে বিরোধ তৈরি হতো। তো এই বিরোধের জায়গা থেকে এই জিনিসটা আসলে বড় হয়েছে, তারপরে এক প্রকারের ভিন্ন পথ চলা। তো যাই হোক, এটা সমাধান হয়ে গেছে। এটা নিয়ে এখন আর আপনার সতীর্থ নুরুল হক নূর রাষ্ট্রযন্ত্রের এবং ছাত্রলীগের বারবার নিপীড়নের শিকার হয়েছেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একবার তাকে নির্যাতন চালানো হয়েছে। এর আগে 2019 সালে গণভবনে শেখ হাসিনাকে কদমবুচি করে দোয়া নেয়ার বিষয়টা ব্যাপক সমালোচনা জন্ম দেয়। তো আপনার মন্তব্য কি আসলে? না, আসলে আমি ধরেন যে যেটা বলতে চাই যে কদম মুচির যে বিষয়টা, এটা ওই জায়গায় হয়তো তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটা করতো বা করার সম্ভাবনা ছিল, মানে আবেগপ্রবণ হয়ে, যেটা ধরেন যে ছাত্রলীগের বারবার জুলুম নির্যাতনের শিকার হয়ে সে হামলা মামলা ফেস করে এ পর্যন্ত আসছে। ডাকসুর ভিপি হয়েছে, ভিপি হওয়ার পরে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে যিনি ছিলেন, ব্যক্তি ডাজেন্ট ম্যাটার, চেয়ারে যিনি ছিলেন উনি ওই ডাকসুর নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেখানে তিনি কথা বলেছেন। আর তার মা যেহেতু ছোটোবেলা থেকেই তিনি মা হারা এতিম, তার মা কিন্তু ছোটোবেলায় ইন্তেকাল করেছেন। তো সেই জায়গা থেকে তার মায়ের যে একটা অপূর্ণতা, সেই জায়গা থেকে হয়তো বা সে আবেগপ্রবণ হয়ে এই কাজটি করেছে। এই কাজটি করা উচিত হয় নাই, বাট সে করে ফেলেছে ওই সময় আবেগপ্রবণ হয়ে। সুতরাং এটাকে আমি রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে বড় ইস্যু হিসাবে দেখার মানে যে চিন্তা অনেকেই করে, এটা আমি ওই অ্যাঙ্গেল থেকে দেখি না। কারণ সে যদি আওয়ামী লীগের প্রতি তার প্রেম থাকতো, তাহলে আওয়ামী লীগ তাকে এত নির্যাতন কেন করছে, এতবার হামলার শিকার কেন হলো, তাই না? প্রশ্নটা জাগে না? অনেকেই বলে যে সে আওয়ামী লীগ ছাত্রলীগ, তাই সে আওয়ামী লীগ ছাত্রলীগ হলে ভাই সে হামলার শিকার এতবার হবে কেন? সে মায়ের খেতে খেতে তার মেরুদণ্ড পর্যন্ত বাঁকা হয়ে গেছে, নাকের হাড় ফেটে গেছে। তো সুতরাং এগুলো রাজনৈতিকভাবে অনেকেই ফায়দা লুটার জন্য এই বক্তব্যগুলো দেয় আর কি। বিএনপি ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে এবং নানানভাবে তারা প্রকাশ্যে আসতে শুরু করেছে, আওয়ামী লীগের নিষিদ্ধ দলটির নেতারা। তো এক্ষেত্রে নির্বাচন পূর্ববর্তী কোনো সমঝোতা হয়েছে কিনা আপনার কি মনে না, হয়? এটা অফকোর্স, এটা আমি মনে করি এটা বিএনপি সরকারের জন্য একটা মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি সামনে তৈরি করবে। অনেক জায়গায় অফিস চালু হচ্ছে, অফিস খুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই না, বেশ কয়েকটা জায়গায় দেখলাম বিএনপির উপরে হামলাও চালানো হয়েছে। পেপার পত্রিকা মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির অফিস পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। কারা করেছে? ওরা, আওয়ামী লীগ। এখন এটা একবারে পরিষ্কার যে নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় যারা নির্বাচন করেছে তারা হয়তো আওয়ামী লীগের সাথে এরকম একটা লেয়াজও করেছে বা এরকম একটা সমঝোতায় আসছে যে আপনারা আমাদের ভোট দেন, আমাদেরকে নির্বাচিত করেন, আমরা আপনাদেরকে শেল্টার দেব। তো সেই জায়গা থেকে ওই যে একটা কথা আছে না, আপনি খাল কেটে কুমির আনবেন, পরে কুমির তো আপনাকে চুমা দেবে না, কুমির যা করার তাই করবে। ভবিষ্যৎ পরিণতি আসলে কি হবে সেটা কিন্তু আমরা আলামতগুলো দেখলেই বুঝতে পারছি। তো বিএনপির উচিত এই বিষয়ে ন্যূনতম ছাড় না দিয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা। মানে বিএনপি যদি এটা ভুলে যায়, ইতিহাস থেকে শিক্ষা না নেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার শাসন আমল আমরা সবাই বলি একটা গ্লোরিয়াস শাসন আমল ছিল। বাট ওনার যদি কোনো ভুল থেকে থাকে, রাজনৈতিক ভুল, আমি বলবো ওই যে খাল কেটে কুমির আনছিলেন ইন্ডিয়া থেকে, তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে নিয়ে আসছিলেন, এনে কি হয়েছে? বাংলাদেশটাকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। এবং 13 দিনের মাথায় কিন্তু উনি খুন হয়েছেন, শাহাদাত এটা তো বরণ সবাই করেছেন। আপনারা জানেন ইতিহাস। তো সেই ইতিহাস থেকে যদি শিক্ষা আমরা না নেই, তাহলে ভবিষ্যৎ পরিণতি এরকমই হবে। তো এই জন্য বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ওই ইতিহাস থেকে শিক্ষা নেন, জিয়াউর রহমানের কাছ থেকে শিক্ষা নেন, আর ভুল করিয়েন না। ওনারা বিষাক্ত সাপ, ছবল মারবেই, আজকে হোক অথবা কালকে। একটি জাতীয় দৈনিক তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ সরকার বলে উল্লেখ করেছে। তাহলে প্রশ্ন আসে যে সেই সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন কি বৈধ কিনা? এটা তো আমি আগেই বললাম যে ফ্যাসিবাদের দোষরা তো সব জায়গায় বসা আছে, গণমাধ্যম, মিডিয়া, অধিকাংশই তো ফ্যাসিবাদের দখলে এখনও, শুধু খোলস পাল্টানো হয়েছে। ওই বললাম না যে একই মিডিয়া, একই সাংবাদিক যে তারেক রহমানকে বাংলাদেশের 1 নম্বর ভিলেন বানিয়ে দিয়েছিলেন, সেই জনাব তারেক রহমানকে এখন বাংলাদেশের 1 নম্বর হিরো বানিয়ে দিয়েছেন। তো এখানে বিএনপিকে আসলে সতর্ক এবং সজাগ থাকতে হবে।
জনাব তারেক রহমানের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি সতর্ক থাকুন, সজাগ থাকুন। এরা কারা, এদের ইতিহাস, এদের চরিত্র সবই আপনি জানেন। সুতরাং এরা এখন পাশে এসে অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক সুন্দর সুন্দর বিশেষণ যুক্ত করে, কিন্তু এই বিশেষণে নিজেকে গুলিয়ে ফেললে হবে না। এই যে গণমাধ্যমটির কথা বলেন, তারা কারা সবাই জানেন। তারা তো এই ফ্যাসিবাদের দোসরেই। ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে, ফ্যাসিবাদ বানিয়েছে। সুতরাং তারা এখন একটু সুযোগ পেয়েছে, সুযোগ পেয়েই দেখেন সবল কিন্তু একটা মেরে দিয়েছে যে ইউনূস সরকার অবৈধ। তো ইউনূস সরকার অবৈধ হলে ইউনূস সরকার নির্বাচনটা কেমন বৈধ হয় ভাই? এই প্রশ্নটা কিন্তু করতে হবে আপনাদের। আমরা করি যে ইউনূস সরকার যদি অবৈধ হয়, তাহলে ইউনূস সরকারের আমলে যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্তই অবৈধ। নির্বাচন তার আমলে হয়েছে, তার সিদ্ধান্ত হয়েছে, এটা অবৈধ। তাহলে আজকে যিনি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি কি বৈধ না অবৈধ? এটা ওই মিডিয়া হাউসকে বলতে হবে। বেগম খালেদা জি একসময় বলেছিলেন যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে, আর বিএনপি এখন এসে সংবিধান রক্ষার কথা বলছে। ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল কিনা? না, এটা তো অবশ্যই সাংঘর্ষিক। বিএনপি এখন জুলাই সনদ নিয়ে যা শুরু করেছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না, প্রত্যাশিত না। মনে রাখতে হবে, এই জুলাই সনদ জুলাই গণঅভ্যুত্থান থেকে আসছে। আর এই জুলাই গণঅভ্যুত্থানটা কি? এই জুলাই গণঅভ্যুত্থান সেটাই যেটা জনাব তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন। এই জুলাই সনদ সেটাই যেটা জনাব তারেক রহমানকে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই জুলাই সনদ সেটাই যেটা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন, মুক্ত করেছেন। আজকে যদি আমরা এই জুলাই সনদকে অস্বীকার করি, জুলাই সনদ মানতে না চাই, তাহলে আমাদের ওই যে ১.৫ বছরের পিছনের ইতিহাসের দিকে একটু ফিরে তাকানো দরকার। বেগম খালেদা জিয়াকে আমরা ২ বছরেও জেল থেকে মুক্ত করতে পারি নাই। আপনারা কি এটা ভুলে গেছেন? এই গণঅভ্যুত্থান না হলে তিনি হয়তোবা কারাগারেই মৃত্যুবরণ করতেন। আল্লাহর অশেষ রহমত যে এই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, যে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশের আপসহীন নেত্রী, আমরা সবাই ওনাকে ভালোবাসি, পছন্দ করি। কেন? বিএনপির প্রধান হিসেবে নন, উনি বাংলাদেশের আপসহীন নেত্রী। উনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, নিজের দেশকে বিকিয়ে দেন নাই, নিজের রাজনৈতিক ইমানকে বিকিয়ে দেন নাই। এই জন্যই বাংলাদেশের সর্বমহলে উনি এখনো প্রশংসিত। এই বেগম খালেদা জিয়া, আমরা যাকে অত্যন্ত ভালোবাসি, পছন্দ করি, উনাকে এই গণঅভ্যুত্থানেই জেল থেকে মুক্তি দিয়েছে। তা আজকে এই যে জুলাই সনদ নিয়ে যা বলা হচ্ছে, এগুলো আসলে আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ একটা অন্ধকারের দিকে পরিকল্পিতভাবে নিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আর ৭২-এর সংবিধান বারবার বলা হচ্ছে। ভাই, সংবিধান তো একটাই, সংবিধান ৭২-এরই। সংবিধান হয়েছে কবে? ৭২-এই হয়েছে। এই ৫৪-৫৫ বছরে তার নতুন ইতিহাস, নতুন সংবিধান হয় নাই, নতুন সংবিধান তো আর বানানো হয় নাই। আওয়ামী লীগ একটা বয়ান দিত দীর্ঘ ১৭ বছর যে আমরা ৭২-এর সংবিধানে ফিরে যাব, ৭২-এর সংবিধানে ফিরে যাব, সংবিধানের বাইরে যাব না, সংবিধানের ভিতরেই থাকতে হবে, সংবিধান ছাড়া এক চুল নড়বড় হবে না, ইত্যাদি। এগুলো আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগের স্টেটমেন্ট, আওয়ামী লীগের বক্তব্য। আপনারা কেন সেম বক্তব্য দিচ্ছেন? আমরা তো ৭২-এর সংবিধানে আছি। সংবিধান কি হয়েছে? এই মাঝখানে কাটা ছেঁড়া হয়েছে, সার্জারি হয়েছে, অ্যামেন্ড হয়েছে, সংশোধন হয়েছে, সংযোজন হয়েছে, তাই না? আপনি কি নতুন সংবিধান লিখেছেন নাকি যে এই ৫৪ বছরে? লেখেন নাই তো। সংবিধান সংশোধন হয়েছে। তো এখন যেটা হবে, এটা সংশোধনের দিকেই আমরা হয়তোবা যাব। এই ফ্যাসিবাদী সংবিধানের বিরুদ্ধে শহীদ মিনারে বক্তব্য রাখার পরপরই আমরা দেখলাম যে আপনার উপরে হামলা করে রক্তাক্ত করা হয়েছে। তো কে বা কারা সেই হামলা করেছিল? যারা এই সংবিধানের পক্ষে ছিল হয়তোবা তারা। আমি আসলে ওই সময় বক্তব্য দিয়েছিলাম এই সংবিধান, সরকার, যারা আসলে এই যে ফ্যাসিবাদের রাষ্ট্রপতি টিকিয়ে রাখার পিছনে যাদের ভূমিকা ছিল, তারাই তো এই কাজটা করেছে। আমার উপরে শহীদ মিনারে আক্রমণ হলো, হামলা হলো। আমরা আসলে কি বলবো, যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে হামলার শিকার হতে হবে, রক্তাক্ত হতে হবে, এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। তারপরেও আসলে হতে হয়েছে। তারপরে কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। ওই সময় আবার দেখা গেল যে যারা গ্রেপ্তার হয়েছে এরা বোধহয় সার্জিস যে ছিল ওর সাথে খুব ক্লোজ কানেক্টেড, সম্পর্কিত। ওদেরকে ছুড়ানোর জন্য, জামিন করানোর জন্য আবার তারাই কাজ করলো। আমি আসলে বুঝলাম না। আপনাকে তো আবার দেখতেও গেল, তাদের কেউ কেউ দেখতেও গিয়েছিল, আবার আমাকে বলা হয়েছে যে ভাই ওদেরকে মাফ করে দেন, ওরা ভুল করেছে, এটা সেটা।
তাই আমি বললাম ওরা অপরাধ করেছে, ওদেরকে মাফ করবে কেন? জিনিসটা আসলে রহস্যজনক যে সার্জিসই বা কেন তাদেরকে মানে তাদের পক্ষে অ্যাডভোকেসি করবে বা তাদের পক্ষে কথা বলবে। আচ্ছা, এই সংবিধান অনুযায়ী তো আসলে ইলেকশন হওয়ার কথা 2029 সালে। আমি আসলে যেটা বলছিলাম, আমি সংবিধানের বিষয়টা ক্লিয়ার করি। আমি সংবিধান 72-এর সংবিধান এই জন্যই বলছি যে আমাদের সংবিধানটা 72-এ রচনা করা হয়েছে। সময় এবং কালের পরিক্রমায় সংবিধানটাকে কিন্তু অনেকবার সার্জারি করা হয়েছে, অনেকবার, 17 বার। এ পর্যন্ত 17 বার সংশোধনী আনা হয়েছে। কেন আনা হয়েছে? বিকজ 72 যে সংবিধান, এই সংবিধানটা সময়ের সাথে যুগ উপযোগী না। সময় কাল পাত্র ভেদে এটার পরিবর্তন দরকার, বিধায় কিন্তু পরিবর্তন হয়েছে। কিছু কিছু পরিবর্তন হয়েছে জনগণের কল্যাণের কথা চিন্তা করে, আর অধিকাংশ পরিবর্তন আনা হয়েছে নিজেদের ব্যক্তি স্বার্থ বা দলীয় স্বার্থ উদ্ধারের জন্য। এখন আমাদের সামগ্রিক যে বাস্তবতা, পরিবেশ, রাজনৈতিক অবস্থা, এই বিবেচনায় ওই 72-এর সংবিধান যদি আপনি রেখে দেন তাহলে তো ভাই দেশ চলবে না। 72-এর যে রাজনৈতিক অবস্থা, দেশের যে পরিস্থিতি, আর এই 2025 সাল বা 26 সালের পরিস্থিতি এক না। এখন আপনি ওই আইনটাকে কি এখন এনে এটাকে আপনি বাস্তবায়ন করতে চান? তাহলে তো হবে না। এই যে যেমন ধরেন আপনার ইংল্যান্ডের যে আইন, এই যে আমরা বাংলাদেশে আজকে যে সিআরপিসি, সিপিসি যে আইনগুলো পড়ি, ফৌজদারি কার্যবিধি পড়ি না আমরা? এই ফৌজদারি কার্যবিধি কবে হয়েছে? সে 98 সালে, 98-এ, প্রায় 100 বছরের অধিক হয়ে গেছে না? আপনি ইংল্যান্ডে যান, এই আইন 5%ও পাবেন না। এই 1-150 বছরে পরিবর্তন হয়ে সব নতুন নতুন সিস্টেম ওরা ডেভেলপ করছে, অথচ আমরা এখনো 150 বছর আগে পড়ে আছি। এই যে আমরা সিভিল যে আইনটা পড়ি, 8 সালের আইন, 1908 সালের আইন এখন আমরা পড়ছি, অথচ ওই আইন সব কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ইংল্যান্ডে কিচ্ছু নাই। তো এখন আপনি যদি এই 72-এর সংবিধান বলে, হবে না ভাই। সেই 72 কবে, আর আমরা এখন আছি 55 বছর পরে। এই সংবিধান অনুযায়ী তো আসলে সব অফিসে শেখ মুজিবের ছবি আমি আসবো। আমি এই জন্যই বললাম যে সংবিধানটা 72-এ আমরা তৈরি করেছি, সংবিধান কিন্তু ওটাই আছে, বাট এটার মধ্যে একটা রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসতে হবে, মানে পরিবর্তন নিয়ে আসতে হবে। এর কাঠামোগত পরিবর্তন নিয়ে আসতে হবে। কাঠামো মানে কি? বেসিক স্ট্রাকচারে পরিবর্তন নিয়ে আসতে হবে, ফাউন্ডেশনে পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ধরেন আপনার যে দাদা, আপনার দাদার আমলে আপনার পরিবারের সদস্য কত ছিল? ধরে নিলাম 3 জন বা 4 জন, 5 জন। আপনার বাবা হলো, আপনার চাচারা আছে, ফুপা আছে না? তারপরে আপনার সন্তান। এখন সব মিলিয়ে এখন যদি আমি বলি আপনার পরিবারের সদস্য সংখ্যা কত, ওই চাচা বাবা সবাইকে মিলে হিসাব করলে কতজন হবে? প্রায় ধরেন যে 30-40 জন হয়ে গেছে। এখন আপনার দাদার একটা 2 তলা বাড়ি ছিল, ওই সময় সদস্য সংখ্যা ছিল 5 জন। এখন আপনার বংশের সদস্য সংখ্যা হয়ে গেছে মনে হয় 50 জন। এখন ওই 2 তলা বাড়ি দিয়ে কি হবে ভাই? তার মানে আপনাকে বড় বিল্ডিং বানাতে হবে, 10 তলা 20 তলা, ঠিক না? কাঠামো পরিবর্তন করতে হবে। তার মানে ওই যে 72-এর সংবিধানের যে কাঠামো, যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার দিয়ে এখন চলবে না। এটা 2026 সাল, আপডেটেড, পৃথিবী এগিয়ে যাচ্ছে, আর আপনি কেন পিছনে তাকাচ্ছেন? তার মানে এই সংবিধান পরিবর্তন দরকার। আমরা কিন্তু কখনো বলি নাই যে এই সংবিধান ফেলে দিতে হবে। সংবিধানটাতে একটা রেডিক্যাল, এই সংবিধানের উপরে ভর করেই তো ফ্যাসিবাদ কায়েম করা হলো। বিএনপিও তো সবচেয়ে বড় ভিকটিম এই সংবিধানের, এই জন্যই তো বলেছি জামাত ভিকটিম। তার মানে এই সংবিধানে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যে পরিবর্তনগুলো আনা হয়েছিল বিগত সময়, এগুলো ফেলে দিতে হবে। এই যেমন বলা হয়েছে এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতা, কোথায় আছে সংবিধানে? মানে বাংলাদেশে প্রধানমন্ত্রী সব, উনি একাধারে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। আমরা বললাম যে না, পরিবর্তন করতে হবে। বাংলাদেশের সংবিধানে এটা নিয়ে আসতে হবে যে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। যখন আপনি এই বিধানটা সংবিধানে যুক্ত করবেন, তখন দেখবেন যে একজন ব্যক্তির মধ্যে অটোক্রেট বা স্বৈরাচার হওয়ার যে প্রবণতা, মানসিকতা, এটা থাকবে না। উনি ভাববে যে 10 বছর পরে তো আমাকে এমনি ছাড়ে দিতে হবে, চলে যেতে হবে। তার মানে আমি যদি ভালো কাজ না করি তাহলে 10 বছর পরে জনগণ আমাকে জুতা মারবে। বুঝছেন? এটা পরিবর্তন নিয়ে আসতে হবে। আমরা বলেছি যে এখানে ক্ষমতার ভারসাম্য লাগবে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। এক ব্যক্তি যাতে সরকার প্রধান, দলীয় প্রধান, সংসদ প্রধান না হতে পারে, এটাও পরিবর্তন নিয়ে আসতে হবে। এখন কি হয়েছে বিগত সময়ে, যে যিনি সরকার প্রধান তিনি দলেরও প্রধান, আছে কি না? মানে একচ্ছত্র ক্ষমতা। এই যে এই পরিবর্তনগুলো সংবিধানে যুক্ত করতে হবে। সংবিধানটা পুরোটাই খারাপ এটা আমি বলবো না, বাট সংবিধানের বেসিক যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে পরিবর্তন নিয়ে আসতে হবে। আর আজকে যারা সংবিধান ছাড়া কিছুই বুঝেন না, মনে হয় সংবিধানে ওনাদেরকে একবারে আল্লাহর ওহির মতন, যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, তাহলে ভাই আপনি পরিপূর্ণভাবে সংবিধান মানেন? আপনি তো নিজেও মানছেন না। সংবিধানের 5 ক অনুচ্ছেদে কি লেখা আছে? যে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, ওনার প্রতিকৃতি
প্রত্যেকটি সরকারি বেসরকারি আধা সরকারি অফিসে টাঙিয়ে রাখতে হবে। তা আপনি যে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন যে আমরা সংবিধানের বাইরে এক চুল যেতে পারবো না, সেই সংবিধানে আপনার পিছনে বঙ্গবন্ধুর ছবি নাই কেন? তার মানে আপনি তো বক্তব্য দেওয়ার আগেই সংবিধান ভায়োলেট করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। তাহলে এই সংবিধান লঙ্ঘনের দায়িত্ব আপনারই শাস্তি হওয়া উচিত, তাই কি না? তো এই বিষয়গুলো আপনাদের আসলে বলতে হবে, তুলতে হবে। কারণ দেশটা সবার আমাদের ভাই, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবো, দেশ ভালো না থাকলে কেউই ভালো থাকবো না, সেটা বিএনপি হোক, আমরা হই, হোয়াট এভার। সুতরাং সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে খালি সংবিধান সংবিধান করিয়েন না। এটা একটা আওয়ামী লীগের বয়ান যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। এটা আওয়ামী লীগ বইলা বইলা দীর্ঘ 17 বছর দেশটাকে ধ্বংস করেছে। আপনারা বলেন জাতির প্রয়োজনে যেটা দরকার সেটাই হবে, সেটা করতে হবে। এই সংবিধানের কথাই বারবার বলতেন শহীদ শরীফ ওসমান হাদি, এটাকে হ্যাঁ, of course। রহিত করার জন্য আমরা দেখলাম যে 10 বারের অধিক তার হত্যার চার্জশিট পেছানো হয়েছে। তো আসলে তাকে কারা হুমকি মনে করলো, বা তার হত্যার বিচারের প্রতিবন্ধকতা কোথায় আসলে? শরীফ ওসমান হাদি দেখেন সে আসলে কি কাজটা করেছে। সে নির্বাচনে অংশগ্রহণ করেছে বা সে ধরেন যে নির্বাচনে দাঁড়িয়েছিল এই কারণে তাকে হত্যা করা হয়েছে, আমি এটা মনে করি না। মানে সে এমন একটা জায়গায় হাত দিয়েছে যেটাতে যারা দীর্ঘদিন ধরে ওই সংস্কৃতি বা ওই সিস্টেমটা ইনস্টল করে দখলে রেখেছিল, ওদের মূল কলিজাতে সে হাত দিয়েছিল। সে কি করেছে? ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছে বা গঠন করেছে। আপনি দেখবেন বাংলাদেশের পরতে পরতে আধিপত্যবাদের যে সংস্কৃতি বা ইন্ডিয়ান যে সংস্কৃতি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের ছড়িয়ে ছিটিয়ে এবং আধিপত্য বিস্তার করে রেখেছে। আপনি এমন কোনো জায়গা পাবেন না যে ওদের আধিপত্য আমাদের বাংলাদেশে নাই। এখন আপনি যদি এই আধিপত্যবাদকে মুক্ত করতে চান তাহলে কি করতে হবে? আপনার ওই মূল জায়গায় হাত দিতে হবে, মানে কলিজাতে হাত দিতে হবে। আর সেই কলিজাটাই হচ্ছে আমি মনে করি ওদের আধিপত্যবাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতি। হাদি একটা কথা বলতো যে আপনি ধরেন আপনাকে কেউ একটা গালি দিল, আপনিও তাকে পাল্টা গালি দিয়ে কখনোই সেখানে ধরেন যে তাকে মানে ঘায়েল করতে পারবেন না বা পরিবর্তন নিয়ে আসতে পারবেন না। যেমন ধরেন একটা পত্রিকা বা একটা সংস্কৃতি বা একটা কালচার বা একটা মতবাদ বা একটা তত্ত্ব আপনার পছন্দ হয় না, কিন্তু আপনি গালি দিয়ে তার 14 গোষ্ঠী উদ্ধার করলেন, বা ধরেন যে তাদের অফিস জ্বালিয়ে দিলেন বা তাদের উপরে হামলা করলেন। এভাবে তাদের ওই তত্ত্বটাকে আপনি দমাতে পারবেন না, আটকাতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে ওই তত্ত্ব, ওই কালচার বা ওই যে তাদের যে চিন্তা, যে ন্যারেটিভ, ওই ন্যারেটিভের এগনেস্টে, বিপরীতে আপনাকে একটা শক্ত ন্যারেটিভ দাঁড় করাতে হবে। যখন আপনি তার বিপরীতে একটা শক্ত ন্যারেটিভ দাঁড় করাতে পারবেন, তখনই দেখবেন যে জনগণ বলবে রাইট, এটাই তো ঠিক। তখন দেখবেন যে তাদের ন্যারেটিভটা অটোমেটিক্যালি ধীরে ধীরে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আর হাদি সেই জায়গাতে হাত দিয়েছিলেন যে আমাদের একটা শক্ত বাংলাদেশপন্থী ন্যারেটিভ দাঁড় করাতে হবে, তত্ত্ব দাঁড় করাতে হবে, দেশপ্রেমিক তত্ত্ব, বাংলাদেশপন্থী ন্যারেটিভ। এই ন্যারেটিভে হাত দেওয়ার কারণেই তাদের কলিজাতে আঘাত লেগেছে। তারা দেখেছে আরে তো মহাবিপদ। মানে এই ন্যারেটিভ হলে কী হবে জানেন? যে আপনার বাচ্চা, ছোট বাচ্চা, এটা বড় হবে আস্তে আস্তে, যখন ওর 2 বছরের মধ্যে ওর মাথায় বাংলাদেশের যে দেশীয় সংস্কৃতি, দেশীয় কালচার আপনি পুশ করবেন, ও কিন্তু যত বড় হবে তার মাথায় কিন্তু ওই যে বাংলাদেশি যে সংস্কৃতি, বাংলাদেশি যে কালচার, আমাদের যে দেশপ্রেমের যে বিষয়গুলো, এগুলো কিন্তু ডে বাই ডে স্পিড আউট হবে মাথার মধ্যে। এগুলোই কিন্তু বিস্তার করতে থাকবে, বড় হয়ে এসে কিন্তু সেই পথে হাঁটবে। আর যখন আপনি ওই বাচ্চার মধ্যে একটা ইন্ডিয়ান সংস্কৃতি ঢুকিয়ে দেবেন, আধিপত্যবাদের সংস্কৃতি ঢুকিয়ে দেবেন, ও কিন্তু বড় হয়ে আস্তে আস্তে ওইদিকেই ধাবিত হবে। এই যে আমরা দীর্ঘ 17 বছর যারা পড়াশোনা করেছে, আমি যখন বই পুস্তক আমরা যখন পড়েছি হাই স্কুলে, কলেজ লাইফে, প্রত্যেকটা জায়গায় মানে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, আমাদের মুক্তিযুদ্ধের মহান ইতিহাস, সব জায়গায় মানে ইন্ডিয়াই সব করে দিয়েছে, এরকম একটা আবহাওয়া তৈরি করা হয়। মানে মহান মুক্তিযুদ্ধ 1971 সালের, এটা ইন্ডিয়া ছাড়া সম্ভবই না, মানে ইন্ডিয়াই সব করে দিয়েছে, এরকম একটা আবহাওয়া তৈরি করা হয় যখন ইতিহাসটা লেখা হয়। মানে যে সাহিত্যিক, ইতিহাসবিদ এই ইতিহাসটা লেখেন আমাদের পাঠ্য বই অন্তর্ভুক্ত করার জন্য, তিনি এরকম একটা আবহাওয়া তৈরি করে দেন। আসলে কি তাই? ইন্ডিয়া ছাড়া কি আমাদের মুক্তিযুদ্ধ আসলেই অসম্ভব ছিল? তাহলে এই যে 30 লক্ষ মানুষ শহীদ হলেন, তারা কারা? ইন্ডিয়ার লোক না, বাংলাদেশের জনগণ। এই যে 2 লক্ষ মা বোনের কথা বলছি আমরা, সম্ভ্রম হারিয়েছে, তারা কারা? ইন্ডিয়ার নাগরিক না, আমার দেশের, আমার মা বোন।
তাহলে আমার মা বোন শহীদ হলেন, আমার মা বোন সম্ভ্রম হারালেন, আমার ভাইরা জীবন দিলেন, আর পুরো ক্রেডিট আমরা ইন্ডিয়ার হাতে তুলে দিলাম বা তুলে দেওয়ার চেষ্টা করছি। বিষয়টা তাই নয় কি? তো সুতরাং এই যে একটা আবহাওয়া তৈরি করা হয়, তো এই জায়গাতেই পরিবর্তন নিয়ে আসার জন্য উসমান হাদি হাত দিয়েছিলেন যে কালচার নেরেটিভ, বাংলাদেশপন্থী নেরেটিভ দাঁড় করাতে হবে। এই জন্যই মূলত উনাকে হত্যা করা হয়েছে, যে এটা যদি কোনোভাবে বাংলাদেশে স্টাবলিশ হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই যে আমাদের আধিপত্যবাদ বাংলাদেশের মধ্যে চালাচ্ছি আমরা, এটা আগামী 10 বছরের মধ্যে আর থাকবে না। ডিপলি চিন্তা করতে হবে আমাদের। এই জায়গাতে হাত দিয়েছে তারা। সম্প্রতি আপনি ফেসবুকের একটি ভিডিওতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ কি? না, আমি তো আগেই বলেছি যে আমরা ভালো কাজের প্রশংসা করব, সাপোর্ট দিব, মন্দ কাজের বিরোধিতা করব, সেটা যেই হোক, বিএনপি সরকার হোক আর অন্য কেউ হোক। এমন নাই যে বিএনপি যা করবে আমরা অন্ধভাবে তা সাপোর্ট দিয়ে যাবো। নো, বিএনপি যা ভালো কাজ করবে আমরা অ্যাপ্রিসিয়েট করব, স্যালুট জানাবো। বিএনপি যদি জনগণ বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, কড়া প্রতিবাদ করব, এটা আমি করব। তো সালাউদ্দিন সাহেব সেদিন একটা বক্তব্য দিয়েছেন যে এই যে জুলাই আন্দোলনের সময় ওই যে পুলিশ হত্যার বিচার করতে হবে, এটা করতে হবে, এরকম একটা আওয়াজ তোলা হচ্ছে। মূলত এটা পতিত স্বৈরাচারের দোসর যারা আছে ওদের জায়গাগুলো থেকে এই আওয়াজটা তোলা হচ্ছে, আনা হচ্ছে। তো উনি স্রেফ একবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে 1971 সালে যখন যুদ্ধ হয়, ওই যুদ্ধে পাকিস্তানি মিলিটারি বাহিনী তো আমাদের বাংলাদেশ জনগণের উপরে গণহত্যা চালিয়েছে না, জনগণকে গুলি চালিয়েছে, হত্যা করেছে। তো বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা ওই সময় যুদ্ধ করেছেন, আমাদের বীর যোদ্ধারা, এরাও তো তাদের বিরুদ্ধে শস্ত্র লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। এই লড়াইয়ে যদি কোনো অঘটন ঘটে থাকে, আর এখন কেউ যদি এসে বলে যে ওই পাকিস্তানি সেনাবাহিনী মারার কারণে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এটা কি সম্ভব? বিষয়টা কিন্তু একই, 100% একই। তো এই লড়াইও বাংলাদেশকে মুক্ত করার লড়াই, ফ্যাসিবাদের হাত থেকে আমাদের বীর যোদ্ধারা লড়াই করেছেন রাজপথে নেমে, নিরস্ত্র। এদের হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র, আর ওরা ছিল সশস্ত্র। এরা বুক পেতে দিয়েছে, গুলি খেয়েছে, মরেছে রাস্তায়। সুতরাং এরকম একটা অবস্থার মধ্যে আমরা কিন্তু দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। তো যারা গুলি চালিয়েছে তারা হয়তো নিজেদের গুলিতেই অনেকে মারা গেছেন, নিহত হয়েছেন। এখন এই বিষয়গুলো সামনে টেনে আনলে তো বুঝতেই হবে যে তাদের ভিতরে অশুভ কোনো চিন্তা আছে, বাসনা আছে, যেটা তারা পূরণ করতে চায়। তো এই অশুভ চিন্তাটাকে সালাউদ্দিন সাহেব এক প্রশ্নের মাধ্যমেই ক্লিয়ার করে দিয়েছেন, খেল খতম করে দিয়েছেন। এই জন্যই আমি সালাউদ্দিন ভাইকে স্যালুট জানিয়েছি যে আপনি একটা প্রশ্নের মাধ্যমেই এই অশুভ শক্তির খেল খতম করে দিয়েছেন। ফারুক ভাই, এশিয়া পোস্টকে আপনি দীর্ঘ সময় দিয়েছেন, এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এশিয়া পোস্ট মিডিয়া জগতে আসার পরে অল্প সময়ে যেভাবে জনগণের দৌড়গোড়ায় পৌঁছে গেছে, আমি বিশ্বাস করি যে এশিয়া পোস্ট ইনশাআল্লাহ খুব অল্প সময়ে জনগণের কাছে আরও ব্যাপক পরিসরে পৌঁছে যাবে। তবে আমার আহ্বান থাকবে এই গণমাধ্যমটির প্রতি, সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে তারা যাতে বাধাহীন থাকেন, কোনো ধরনের রাজনৈতিক চাপ তাপের কাছে নতি স্বীকার করে তারা যাতে দমে না যান, সত্য প্রচারে অটুট থাকুক, অটল থাকুক, এটাই এশিয়া পোস্টের কাছে আমাদের প্রত্যাশা, শুভকামনা। প্রিয় দর্শক, এশিয়া পোস্ট আলাপনে এই পর্বে আমাদের সাথে অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আমরা নতুন পর্বে, নতুন সময়ে, নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এশিয়া পোস্টের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।